এই যে নির্মম পাশবিক ধর্ষণ ঘটেছে একেবারে খোদ রামলালাস জায়গায় অযোধ্যায়, বারংবার বিজেপি লোকসভা ভোটের আগে থেকে বলে যাচ্ছে অযোধ্যা রাম পূর্ণভূমি, একদম হিন্দু স্থানীয় একবারে পূর্ণভূমি অযোধ্যা। তাহলে এই পূর্ণভূমিতে আজকে একটি দলিত মহিলার পাশবিক ধর্ষণে যোগী সরকার চুপ কেন, মোদী সরকার চুপ কেন, অমিত শাহ চুপ কেন, কি বলবেন? কেন যে চুপ সে বিষয়ে আমি রাজনৈতিক নেতাদের বক্তব্য এখনো জানি না। ব্যাপারটা হলো, আমরা প্রচার করছি রাম জন্মভূমি পুণ্যতীর্থ পুণ্যভূমি ভারতবর্ষের বুকে প্রতিষ্ঠিত হলো, কিন্তু মনীষা বাল্মীকি তো সেখানেই ধর্ষিতা হলেন। সে যাতে কোনো জবানবন্দি না দিতে পারে তার জিভটা কেটে নেওয়া হলো। যারা ধর্ষণ করলেন তারা জিভটা কেটে নিয়ে তার বাক্য শক্তি রোধ করে দিলেন, সে সেখানে ছটফট করে মারা গেল। এখনো তার বিচার হলো না। কোথায় পুণ্যভূমি, কোথায় রামরাজ্য? রামরাজ্যকে এইটা যেখানে দলিত মা বোনের ইজ্জত দিনের পর দিন হরণ করা হচ্ছে এবং পাশবিক জঘন্যভাবে তাদের পাশবিক অত্যাচার করা হয়েছে, যা মনুষ্যসৃত কোনো কার্য নয়। এভাবে এটাকে আমরা পুণ্যভূমি বলতে পারি না, এটা পাপের ভূমি তৈরি হচ্ছে। আমি তাই প্রশাসনকে অনুরোধ করব যে তাদের সদ্বুদ্ধি হোক। তার এই পাশবিক অত্যাচার এই দলিতের উপর লক্ষ্য করে বারবার অত্যাচার নেমে আসে, ওই কোনো উচ্চবর্ণের মায়েদের উপর তেমন অত্যাচার নেমে আসে না। কেন আসে না? এই প্রশ্ন কি সাধারণ মানুষ কোনোদিন করেছে? কোনোদিন করেনি। মানুষ প্রশ্ন করতে শেখেনি, ভুলে গেছি আমরা ভুলে গেছি। ধর্মের নামে প্রশ্ন করতে ভুলে গেছি। কেন হচ্ছে? আমাদের প্রশ্ন করতে হবে ন্যায়ের পক্ষে, সাম্যের পক্ষে, সুবিচারের পক্ষে, বলাৎকারের বিপক্ষে আমাদের প্রশ্ন করতে হবে এগুলি কেন হচ্ছে। তাই আমাদের সরকার, আমরা যতদিন প্রশ্ন না করতে পারবো ততদিন সরকার, যোগী সরকার বলুন, কেন্দ্র সরকার বলুন, অমিত শাহ বলুন, মোদী বলুন, তারা নীরব থাকবেনি। কিন্তু আমরা প্রশ্ন করতে যতক্ষণ না শিখবো ততক্ষণ নীরব। কিন্তু আমরা যদি প্রশ্ন করতে শিখি তাহলে তারা নীরব নয়, উত্তর দিতে বাধ্য থাকবে। এইটা আমি মনে করি। একেবারেই তাই। যে আপনার কথার প্রসঙ্গে রাম পূর্ণভূমি এখন পাপের ভূমিতে পরিণত হয়েছে, তাই জন্যই কি তাহলে লোকসভা ভোটে একেবারে বিজেপির অযোধ্যা এইভাবে ভরাডুবি হলো? আপনি কি বলছেন? হ্যাঁ, এর প্রভাব তো অবশ্যই আছে। মানুষের চেতনা জাগছে, মানুষের চেতনা জাগছে। মানুষকে ধর্মের মধ্যে রামের জন্মভূমি নিয়ে, রাম মন্দির নিয়ে মহাতীর্থ তৈরি করে আমরা দূরের থেকে যতদূর জানি আমরা আনন্দ করছি। রামের জন্মভূমিতে তার মন্দির প্রতিষ্ঠিত হয়েছে। আসলে ওটা রামের জন্মভূমি কিনা তা সুপ্রিম কোর্ট পরিষ্কার ভাষায় বলে দিচ্ছে ওটা রামের জন্মভূমি নয়। যখন অ্যাডভোকেটকে জিজ্ঞেস করেছেন প্রমাণ করুন রাম জন্মেছিলেন, প্রমাণ করুন, 9টা প্রশ্ন করেছিলেন, অ্যাডভোকেট কোনো উত্তর দিতে পারেননি। কিন্তু তবুও সরকার, উত্তরপ্রদেশের সরকার, কেন্দ্রীয় সরকার যে মন্দিরটা প্রতিষ্ঠা করেছে, আমরা চাই সে মন্দির হোক, একটা স্মৃতি বেঁচে থাক। কিন্তু সেখানকার মানুষ সেই মন্দির যেখানে পুণ্যভূমি তৈরি হয়েছে তারা কি বুঝেছে যেটা পুণ্যভূমি না এটা ধর্ষণ ক্ষেত্র? তারা বুঝেছে, এটা আমরা দূর থেকে বুঝিনি। তাই হয়তো তারা বুঝেছে, তাই বিজেপির ভরাডুবি সেখানে নেমে আসছে। সেখানের মানুষ বুঝতে শিখবে যে আমাদের ধর্মের মোহ দিয়ে আমাদের ঘুরিয়ে মূলত রাষ্ট্র কায়েম করা, এই যে নৈরাজ্য কায়েম করা, এটা যতক্ষণ মানুষ বুঝবে ততক্ষণ সেই মানুষগুলি আর ওই জায়গায় ভোট দেবে না। প্রকৃত ন্যায়ের পক্ষে, স্বাধীনতার পক্ষে, সাম্যের পক্ষে তাদের ভোট ব্যাংক বেড়ে উঠবে, এটা আমার বিশ্বাস। একেবারে শেষ প্রশ্নে যাব। উত্তরপ্রদেশের পাশাপাশি গুজরাটেও একই ঘটনা, একই চিত্র আমরা দেখতে পেলাম। খোদ নরেন্দ্র মোদীর জায়গায় একজন মহিলাকে, দলিত মহিলাকে নগ্ন করে বাইকে সারা জায়গা ঘোরানো হলো। কি বলবেন? একের পর এক এই যে একেবারে দুর্বিষহ চিত্র ভারতের বুকে ফুটে উঠছে, কেন দায়িত্ব নিয়ে সরকার পরিবর্তন হচ্ছে না? মানুষ কেন বুঝতে পারছে না যে সরকার পরিবর্তনের 100% প্রয়োজন? আপনি কি মনে করছেন? আমি প্রথমেই বলেছি যে মানুষ প্রশ্ন করতে এখনো শেখেনি।
আমরা প্রশ্ন করতে শিখিনি, কারণ আমাদের মনে প্রশ্ন জাগছে না। আজ উত্তরপ্রদেশে দেখেন, দেখে দেখে দলিত মহিলাদের ধর্ষণ করে, নগ্না করে, গাধার পিঠে চড়িয়ে, খালি ভাবে চড়িয়ে, এমনি রাস্তায় ঘুরিয়ে প্রকাশ্য দিবালোকে নগ্ন করে ঘুরানো হচ্ছে। আর আমরা নীরব, দেশের সরকার নীরব। উত্তরপ্রদেশ, গুজরাট, বছর কয়েক আগে গুজরাটের একটা ছোট্ট একটা বালক অন্নপূর্ণা মন্দিরের বাৎসরিক মেলা উপলক্ষে, সেখানে বাৎসরিক অন্নপূর্ণার পূজা উপলক্ষে মহামেলা, সেই মহামেলায় যোগদান করতে গিয়ে একটা 3 বছরের বাচ্চা ছেলে মায়ের কোল নেমে কেবল মন্দিরে বারান্দা স্পর্শ করেছিলেন। মন্দিরের পুরোহিত ওই ছেলেটাকে মন্দির স্পর্শ করতে দেখতে বাম হাত দিয়ে ছুঁড়ে গরম ফ্যানের মধ্যে ফেলে দিয়েছে। সেইখানেই সে তার জীবনটা চলে যায়। তখন গুজ্জররা ভেবেছিলেন, গুজরাটের আদি বাসিন্দা হলো গুজ্জর জাতি। তারা এই দৃশ্য দেখে তারা সেদিন চুপ ছিলেন না। তারা ওই মন্দির ভাঙতে দলবদ্ধ হয়ে যখন গিয়েছিলেন, ভারত সরকার মিলিটারি নামিয়ে তখন সেইটাকে প্রতিহত করেছে। তাহলে এই যে দলিতদের পরে অত্যাচার, শুধু মায়ের পরে অত্যাচার নয়, বোনের পরে অত্যাচার নয়, পুরো দলিত। এরা কেন শিক্ষা করবে? এরা কেন গাড়িতে চড়বে? এরা কেন লেখাপড়া করবে? এরা কেন ঘোড়ায় চড়বে? এরা শুধু সেবা করবে 3 বর্ণের। এই যে মনোভাব, এই মনোভাবটি যদি আমরা প্রকৃত দূর করতে পারি, তাহলেই মনুষ্যত্বের দেশ, মহামানবের ভারতবর্ষ আবার জেগে উঠবে। নতুবা সেই অন্ধকার যুগ, যেই গুপ্ত যুগ, সেই বর্বরাজ্য যুগ আবার নেমে আসবে ভারতবর্ষে, গায়ে আবার নেমে আসতে বাধ্য। আমি সমস্ত প্রশাসনকে অনুরোধ করব, আপনারা মানবতাবাদ প্রতিষ্ঠা করুন। শুধু ধর্মীয়বাদ নয়, ধর্মীয়বাদের মধ্যে লুকায়িত আছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, 4টি বর্ণের জন্য 4টি কর্ম নির্ধারিত। 4টি বর্ণের 4টি কর্ম নির্ধারিত যতক্ষণ মা বোনরা অমানবিক ভাবে ধর্ষিতা ভারতবর্ষের বুকে হবেই, এটা গ্যারান্টি দিয়ে বলা যায়। তাই বলবো, ওই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, চতুর্বর্ণের প্রথা থেকে বেরিয়ে এসে মানবতাবাদ প্রতিষ্ঠিত হোক। যেদিন দলিত আর ব্রাহ্মণ এক জায়গায় বসে খাবার খেতে পারবে, সেদিন ভারতবর্ষের মহামানবের দেশ বলে আমরা গর্ব অনুভব করব।